তো একটা পুরো সপ্তাহ শেষ হলো, তো আমরা দেখলাম এই সপ্তাহটাই, এই যে পুরো সপ্তাহটা প্রথম দিকগুলো যতটাই ভালো কাটলো, সপ্তাহের শেষ দুটো দিন ততটাই খারাপ কাটলো। তো বেসিক্যালি আমরা যদি খুব মানে অ্যাটেন্টিভলি দেখি, তাহলে আজকের দিনটা, অর্থাৎ আজকের দিনকে আমি ভিডিও বানাচ্ছি, তো আজকের দিনটা কিন্তু খুব একটা খারাপ কাটেনি, কারণ মার্কেট যে লেভেলে গ্যাপ ডাউন ওপেনিং হয়েছিল, তারপরে কিন্তু মার্কেট খুব বড় একটা রিকভার দিয়েছে। বেশ এরকম বড় টাইপের একটা মারুবুজু টাইপের কিন্তু একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করছে। এটা কিন্তু মার্কেটের যে বিয়ারিশ ট্রেন্ড ছিল সেটা কিন্তু অনেকটা চেঞ্জ করে বুলিশ করার একটা সম্ভাবনার দিকে কিন্তু গেছে। তো আমি বলছিলাম যে মার্কেট বুলিশ ট্রেন্ডে চলে গেছে, ডেফিনেটলি না, কিন্তু মার্কেট যে রিকভারিটা দিয়েছে সেটা কিন্তু যথেষ্ট সিগনিফিকেন্ট। ওকে, তো সেটাই কিন্তু আমাদের ভুললে চলবে না। এখন প্রশ্ন হতে পারে যে আজকের যে মার্কেট রিকভারি বা আজকের যে মার্কেট ডাউন ট্রেন্ড, যেটা আমরা পরপর দুদিন ধরে দেখলাম, গতকাল এবং আজ, এটা কি মার্কেটের কি আমি ডাউন ট্রেন্ড বলতে পারি, নাকি কারেকশন বলতে পারি, নাকি মার্কেট ফল বলতে পারি, কি বলতে পারি? তো প্রথম কথা, এটাকে আমরা বলবো সিম্পল একটা মার্কেট কারেকশন, যে কারেকশনটা হওয়ার দরকার ছিল, কারণ যে পরিমাণ মার্কেট উপরের দিকে গিয়েছিল তারপরে অ্যাডজাস্টমেন্টের দরকার ছিল, নো ডাউট। ওকে, এক নাম্বার কথা। দু নাম্বার হচ্ছে যে এই যে কারেকশনটা হলো, এটা কি আমাদের জন্য নতুন সুযোগ ক্রিয়েট করছে, নাকি এটা ফাঁদ? এইটা বলার এখনো সময় কিন্তু আসেনি। সুযোগ ক্রিয়েট করছে নাকি ফাঁদ, এটা বলার সময় কিন্তু এখনো কমপ্লিটলি আসেনি। তো আমি এই ব্যাপারটায় আসার আগে আমি দু তিনটে জিনিস বলে নিই, যে কেন সুযোগ বলবো বা কেন ফাঁদ বলবো। ফাঁদ আমরা তখন বলবো যখন আজকের দিনে মার্কেট যে পরিমাণ ডাউন হয়েছে, যদি কালকে মিনস হচ্ছে নেক্সট ট্রেডিং ডেতে যদি এর থেকেও বেশি নিচের দিকে যায়, যাবে না এই সিকিউরিটি কেউ দিতে পারবে না, যাওয়ার সম্ভাবনা প্রবল। তার কারণ হচ্ছে যুদ্ধর যে পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে নিউক্লিয়ার মানে ইসরায়েল ইরানের নিউক্লিয়ার যে প্ল্যান্টগুলো আছে, ঠিক আছে, সেখানে পর্যন্ত অ্যাটাক করেছে। কাজেই ইরান যে এর একটা রিটালিয়েশনই অ্যাটাক করবে সেই নিয়ে কিন্তু কোনো মানে সন্দেহ নেই, কিন্তু ব্যাপার হচ্ছে এর ইন্টেন্সিটি কতটা হবে। কারণ ইসরায়েল যে অ্যাটাকটা করেছে না, সেটা কিন্তু যথেষ্ট একটা মানে ইন্টেন্সিফাইড অ্যাটাক। ওকে, এক নাম্বার। দু নাম্বার হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে আমেরিকা ডিরেক্টলি ইনভলভ হবে না, বা কোনো ওয়েস্টার্ন কান্ট্রি ডিরেক্টলি ইনভলভ হবে না, সেটা কিন্তু অলরেডি বলে দিয়েছে। ঠিক আছে, কাজে এই জায়গায় দাঁড়িয়ে লড়াইটা শুধুমাত্র ইসরায়েলের সাথে, শুধুমাত্র ইরানের পিছন থেকে ইউরোপিয়ান কান্ট্রিগুলো ডেফিনেটলি ব্যাক করবে। তো এই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যে যুদ্ধটা খুব বেশি দিন টানবে না। ঠিক আছে, যুদ্ধটা যে যেমন রাশিয়া ইউক্রেন যুদ্ধটা হয়েছিল সেটা খুব বেশি দিন টেনেছিল, এটা খুব বেশি দিন টানবে না। এর একটা রেজাল্ট আমরা পেয়ে যাবো, সেটা হতে পারে খারাপ, হতে পারে ভালো। ওকে, তো কাজেই যদি নেক্সট ট্রেডিং ডেতে যদি মার্কেট আরও যদি খারাপ খবর আমরা শুনতে পাই, যদি শুনতে পাই যে ইরাকের ওপর আরও বেশি অ্যাটাক হয়েছে, ঠিক আছে, ইরানের ওপর আরও বেশি অ্যাটাক হয়েছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তেলের দাম কিন্তু আরও অনেকটা উপরে উঠবে, ক্রুড অয়েলের দাম, যেটা কিন্তু ইন্ডিয়ান মার্কেটের জন্য যথেষ্ট খারাপ সিচুয়েশন ক্রিয়েট করবে, এবং মার্কেট নিচের দিকে যেতে পারে, নো ডাউট। ওকে, উল্টো দিকে এটাও হতে পারে যে আজকে মার্কেট যে রিকভারিটা দেখিয়েছে, শুধুমাত্র রিকভারি না, রিকভারি দেখিয়েছে কারণ কি, কারণ কেউ বাইং করেছে। তুমি আমি বাইং করলে রিকভারি আসবে না, কে বাইং করেছে? ডিআইআই বাইং করেছে। এফআইআই গতকাল বেঁচেছিল মোটামুটি, আমি যেটা দেখছিলাম যে সামথিং 9,000 কোটি টাকার মতো, সেখানে আজকে এফআইআই বেঁচেছে 3,000 কোটি টাকার মতো, আমি যদি খুব ভুল না করে থাকি। আর সেখানে ডিআইআই দেখলাম আজকে কিনেছে, ও সরি ভুল বললাম অ্যাকচুয়ালি, এফআইআই আজকে বিক্রি করেছে 1,200 কোটি টাকার মতো, মানে 1,200 কোটি টাকার মতো। সেখানে ডিআইআই কিনেছে প্রায় 3,000 কোটি টাকা। ঠিক আছে, গতকাল এফআইআই বিক্রি করেছিল প্রায় 3,000 কোটি টাকার মতো, সেখানে ডিআইআই কিনেছিল প্রায় 9,000 কোটি টাকার মতো। মানে আমি এইটা দিয়ে এটা বোঝানোর চেষ্টা করছি যে মোটামুটি ডিআইআই এবং এফআইআই যতটা বিক্রি করছে, ডিআইআই প্রায় তার দ্বিগুণ বা তিনগুণ কিনছে। বুঝে গেছে? তো এটা কিন্তু একটা ব্যাপার, এটা কিন্তু একটা ব্যাপার। ঠিক আছে, তো মেনলি যে সমস্যাটা তৈরি হচ্ছে না এখান থেকে, যে ডিআইআই এফআইআই এদের বাইং সেলিংয়ের ফলে যে রিকভারিটা আজকে এসছে, যে ভয়ঙ্কর রিকভারি এসেছে, সেটা কিন্তু মার্কেটের জন্য প্রচণ্ড ভালো। ঠিক আছে, কাজেই আমরা যে ফাঁদে পড়ে যাব তার থেকে আমার মনে হয় সুযোগ, এই কথাটা ইউজ করাটাই বেশি প্রেফারেবল হবে আমার জন্য। ওকে, তো এবার আমি আসছি সেটা হচ্ছে যে এই যে ইসরায়েলের সঙ্গে আমাকে আজকে একজন প্রশ্ন করেছিল, মানে আমার খুব অড লাগলো শুনে, তো আমি মনে হলো যে আমার এটা ডিসকাস করা উচিত। সেটা হচ্ছে যে আমাকে প্রশ্ন করলো যে ইসরায়েলের সাথে যুদ্ধ হচ্ছে ইরানের, সেখানে ইন্ডিয়ান মার্কেট কেন পড়ে যাবে? তো যাদের ন্যূনতম একটা ধারণা রয়েছে ইন্ডিয়ান মার্কেট সম্পর্কে, ইন্ডিয়ান স্টক মার্কেট সম্পর্কে, তারা নিশ্চয়ই জানে যে ইসরায়েলের সাথে ইরানের সমস্যা হচ্ছে ঠিকই, কিন্তু এখানে সব থেকে বেশি যেটা ক্ষতিগ্রস্ত সেটা হচ্ছে ক্রুড অয়েল। তো ক্রুড অয়েল যখন ক্ষতিগ্রস্ত হবে, ক্রুড অয়েলের দাম যখন বাড়বে, তখন ইন্ডিয়ার মতো কান্ট্রিগুলো যারা অয়েল ইম্পোর্টিং কান্ট্রি, তারা ডেফিনেটলি লসের দিকে যাবে, কারণ তাদের ইম্পোর্ট বিল বাড়বে, মানে তাদের যে ডলার সেটা ইন্ডিয়া থেকে অন্য দেশে চলে যাবে। তো সেক্ষেত্রে ডেফিনেটলি ইন্ডিয়ার মতো যারা কান্ট্রি, অয়েল ইম্পোর্টিং কান্ট্রি, তারা নিশ্চয়ই সেখান থেকে কিন্তু মানে লস মেক করবে, তারা লসে যাবে। তো তার জন্য ইন্ডিয়ান মার্কেট পড়ে যাবে, এটা এটা খুব
ইজি ব্যাপার। ওকে, তো আজকের রিকভারি যদি আমরা দেখি তাহলে দেখবো স্মল ক্যাপ এবং মিড ক্যাপ যথেষ্ট ভালো রিকভার করেছে। আমাদের বড় যেটা নিফটি সেও যথেষ্ট রিকভার করেছে। কাজেই আমার মনে হয় যে পরের দিনের মানে সোমবার যখন মার্কেট খুলবে তার আগে এখন থেকে ডিসিশন, সোমবারে মার্কেটে ব্যাপারে ডিসিশন নেওয়া একদম ঠিক না, কারণ মাঝখানে কালকের দিন আছে, পরশুর দিন আছে, শনি রবি দুটো দিন মার্কেট অফ থাকবে, কিন্তু ইন্টারন্যাশনাল ঘটনা তো ঘটতেই থাকবে না। তো সেক্ষেত্রে সোমবারের আগে মানে রোববার দিন রাত্রেবেলা সিচুয়েশন দেখে আমাদের বোঝা মানে ঠিক করা উচিত যে পরের দিন আমরা কিনবো কি কিনবো না, কি করবো না করবো। ওকে, তো একটা কথা আমি বারবার বলতে চাইছি, এখন যারা কিনছো মানে একটা সিম্পল কথা, ধরো সাপোজ তুমি 10টা স্টক কেনা তোমার ক্ষমতা আছে। ওকে, তো তুমি হয়তো 5টা স্টক কিনে রেখেছো। এই যে মার্কেট ডিপটা তৈরি হলো দু একদিন আগে, মানে গত পরশু এবং গতকাল এবং আজকে, এই মার্কেট ডিপে তুমি কখনোই বাকি 5টা কিনে নেবে না। কথাটা ক্লিয়ার? 10টা কেনার ক্ষমতা আছে, 5টা তুমি অলরেডি কিনেছো, বাকি যে 5টা তুমি রেখে দিয়েছো সেটা কিন্তু একদিনই কিনে নেবে না। সেখানে একটা দুটো তুমি স্টক কিনে নিতে পারো, ঠিক আছে? তো আমি 10 মাল্টিপল করে নাও তোমরা, তাহলে বুঝতে পারবে। একটা দুটো স্টক কেনো, ওয়েট করো আবার সোমবারের জন্য। সোমবার যদি দেখো মার্কেট ডিপ হচ্ছে, নিচের দিকে আসে, দেন আবার কেনো। যদি দেখো সেটা হচ্ছে না তাহলে থেমে যাও, কোনো প্রয়োজন নেই এখন স্টক কেনার, সব টাকাটা লাগিয়ে দেওয়ার। ওকে, কারণ এটা বলার সব থেকে বড় কারণ হচ্ছে জুলাই 8 হচ্ছে ইন্ডিয়ান মার্কেটের জন্য এমন একটা দিন যেদিনকে ট্যারিফের যে 90 ডেজ রিলিফ ছিল সেটা কিন্তু শেষ হচ্ছে। তো এই জুলাই 8 এসে গোটা ওয়ার্ল্ডের ইকোনমির কিন্তু একটা শিফটিং আমরা দেখতে পারি। তার কারণ হচ্ছে যে ট্যারিফ 90 দিনের জন্য সাসপেন্ড করা হয়েছিল, জুলাই 8 তারিখে সমস্ত ট্যারিফের সাসপেনশন উঠে যাচ্ছে, মানে যে পরিমাণ ট্যারিফ লাগিয়েছিল, ঠিক আছে, সেই পরিমাণ ট্যারিফ 26% 27% যে পরিমাণ ট্যারিফ লাগিয়েছিল সেই পরিমাণ ট্যারিফ কার্যকর হবে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, লোয়ার কোর্ট ট্রাম্পকে বলেছিল যে ট্রাম্প যে ট্যারিফ লাগাচ্ছে রেসিপ্রোকাল ট্যারিফ সেটাও জুরিসডিকশনের বাইরে, কিন্তু হায়ার কোর্ট মানে সুপ্রিম কোর্ট, ওখানকার ইউএসএ সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে যতদিন পর্যন্ত ভার্ডিক্ট দেওয়া হচ্ছে না ততদিন পর্যন্ত কিন্তু ট্রাম্প যে রেসিপ্রোকাল ট্যারিফ লাগিয়েছে সেটা কিন্তু চলবে, তার সেটা নিয়ে কিন্তু কোনো নিষেধাজ্ঞা নেই। কাজেই জুলাই 8 মধ্যে যদি যে সমস্ত দেশ ট্রাম্পের সাথে বা আমেরিকার সাথে নেগোসিয়েশনে আসতে না পারবে সে সমস্ত দেশ কিন্তু বড়সড় ট্যারিফের সম্মুখীন হবে। ওকে, তো এর মধ্যে যে দুটো দেশের নাম আমি বারবার উল্লেখ করবো সেটা হচ্ছে একটা ইউএসএ, একটা হচ্ছে চায়না, একটা হচ্ছে ইন্ডিয়া। চায়নার সাথে যে ট্যারিফের যে এগ্রিমেন্টটা হওয়ার কথা আমার মনে হয় না সেটা খুব বেশি কার্যকর হবে, ঠিক আছে, কারণ ইউএস চায়নার ওপর 55% ট্যারিফ লাগাবে, চায়না ইউএস ওপর 10% ট্যারিফ লাগাবে। এটা মোটেও মনে হয় না যে ঠিকঠাক শুনতে লাগছে, কারণ চায়না অত গাধা না যে এতটা লস করবে। আচ্ছা, আর ইন্ডিয়ার ব্যাপারে যেটা, সেটা হচ্ছে যে ইন্ডিয়ার সাথে ইউএসের যে ট্যারিফের যে নেগোসিয়েশন চলছে সেখানে ইউএস মার্কেট চাইছে ইন্ডিয়ান মার্কেট ডেয়ারি প্রোডাক্ট, এগ্রিকালচার প্রোডাক্ট, এই সমস্ত জায়গাগুলো অ্যাক্সেস চাইছে ইন্ডিয়ান মার্কেটে, যেটা কিন্তু ইন্ডিয়ান ফার্মার বা যারা ভিলেজে বসবাস করছে, মানে যারা আর রুরাল এরিয়ায় বসবাস করছে তাদের জন্য কিন্তু খুব একটা ভালো হবে না, কারণ তারা আরও বেশি টাফ কম্পিটিশনের মুখে পড়বে, যেটা কিন্তু ইন্ডিয়ার পলিটিক্যাল পার্টির, যে কোনো পলিটিক্যাল পার্টির ভোট ব্যাংকের জন্য কিন্তু একদম ভালো নয়। কাজেই তারা ইলেকশন হেরে যাওয়ার পসিবিলিটি একটা থেকে যাচ্ছে। কাজেই এই সমস্ত জায়গায় ইন্ডিয়া, আমার মনে হয় না ইন্ডিয়া এই সমস্ত জায়গায় কোনো নেগোসিয়েশনের জায়গায় যাবে। উল্টো দিকে আমেরিকা আবার চাপ দিচ্ছে যে এই সমস্ত জায়গায় যদি নেগোসিয়েশনের জায়গায় না যায় তাহলে কিন্তু ইউএস মার্কেট কিন্তু ইন্ডিয়ার জন্য অতটাও ওপেন হবে না যতটা আমরা এক্সপেক্ট করছি। ওকে, তো এই জায়গায় দাঁড়িয়ে ট্যারিফ নিয়ে কিন্তু একটা জটলা সৃষ্টি হচ্ছে। কাজেই জুলাইয়ের আগে এই যে ইস্যুগুলো যেগুলো চলে যাচ্ছে জুলাইয়ের আগে কিন্তু আমরা যদি তার আগে মানে খুব স্মুথ একটা এগ্রিমেন্ট না হয়ে যায় তাহলে কিন্তু জুলাই 8 কিন্তু আমরা একটা শিফটিং দেখলেও দেখতে পারি, যেখানে কিন্তু মার্কেট কিন্তু বড়সড় রকম একটা ফল হওয়ার পসিবিলিটি থাকলেও থাকতে পারে। ডেফিনেটলি জুলাই 8 এসেই ফলটা হবে না, তার আগে থেকে আমরা জুলাইয়ের 1 তারিখ বা আমি জুন মাসের লাস্টের দিক থেকে কিন্তু আমরা একটা এর ডিসকাউন্টিং পেয়ে যাবো, মানে একটা প্রভাব পেয়ে যাবো, যেখান থেকে আমরা বুঝতে পারবো যে কী হতে যাচ্ছে এবং মার্কেট কীভাবে রিয়াক্ট করছে। কাজেই আমি বারবার এখন বলছি যে সমস্ত টাকা তোমাদের সমস্ত ক্যাপিটাল এখন লাগিয়ে দিও না, রেখে দাও, কারণ জুলাই মাসের ওই সিচুয়েশনটা আমাদের জানাটা খুব দরকার। জুলাই মাসে কেমন হচ্ছে তার উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করছে। ওকে, তো আজকের মতো ভিডিও এটুকুই, জানি ভিডিওটা আনতে অনেক দেরি হয়ে গেল। তো যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখেছো তাদেরকে আমি একটাই কথা বলবো, সেটা হচ্ছে যে চ্যানেলটা আবার সাবস্ক্রাইব করে দাও, কারণ সাবস্ক্রিপশন ফ্রি। তোমরা সাবস্ক্রাইব করলে, চ্যানেল লাইক করলে আমার খুব ভালো লাগে, ভিডিও লাইক করলে আমার খুব ভালো লাগে, কারণ আমি ইন্সপিরেশন পাই যে তোমরা এনগেজ হচ্ছে। ওকে, 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে যে এই ভিডিও ডেসক্রিপশনে আমি আমার ফেসবুক যে পেজের লিঙ্ক আমি ডেফিনেটলি দিয়ে দেবো। তো তোমাদের যার জিজ্ঞাসা আছে বা তোমাদের যার মনে হচ্ছে যে ঠিক আছে আমি এই ব্যাপারটা জিজ্ঞাসা করতে পারি, তো তারা ডেফিনেটলি ফেসবুকে আসতে পারো, ফেসবুকে এসে আমাকে মেসেজ করতে পারো, আমি তোমাদের প্রত্যেকের মেসেজের উত্তর দিই। ওকে, চলো তাহলে আজকে এই পর্যন্তই থাক।